সেন্টেন্সের পরিবর্তন বা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের পরিবর্তন, এটা নিয়ে আজকে ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স রয়েছে। যেহেতু এই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাই ধারাবাহিক এই সেন্টেন্সের ওপরে আলোচনাগুলো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের এবং অন্যান্যদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ওপরে আলোচনাগুলো রয়েছে। একটু শর্টে বলে দিই। প্রথমে সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে। ফিনিট ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব বা স্ট্রং ভার্ব যেটাকে বলা হয়, এবং যে ভার্বটা টেন্সের সঙ্গে এবং কর্তার সঙ্গে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ফিনিট ভার্ব। আগেই আমি বলেছি যে টু দিয়ে কোনো ভার্ব থাকলে বা আইএনজি দিয়ে পার্টিসিপল টাইপের যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেগুলো কিন্তু ফিনিট ভার্ব হয় না, সেগুলো ইনফিনিটিভ বা অন্য কোনো ভার্ব, উইক ভার্ব হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে একটাই সেন্টেন্সের মধ্যে দুটো, তিনটে বা চারটে ক্লজে বিভক্ত থাকবে। একটাই প্রধান ক্লজ থাকবে এবং বাকি অন্যান্য ক্লজগুলো অপ্রধান ক্লজ থাকবে সেন্টেন্সের মধ্যে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, যার মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে এবং যেটা কোনো অর্থ প্রকাশ করবে। সেরকমই কম্পাউন্ড সেন্টেন্সে একটাই প্রধান বাক্যাংশ থাকবে এবং অনেকগুলো বা একটা বা দুটো অপ্রধান বাক্যাংশ থাকতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে স্বাধীনভাবে যে বাক্যগুলো দাঁড়িয়ে থাকতে পারে, কেউ কারোর উপরে নির্ভরশীল না করে, সেগুলো অ্যান্ড, বাট, সো ইত্যাদি দিয়ে যুক্ত করা থাকবে, সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার তাহলে এসো বেশ কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে আলোচনা করে বাকি জিনিসটা নিশ্চয়ই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেন্টেন্সে দেখো, এন্টারিং দ্য রুম হি আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন। মানে ঘরের মধ্যে ঢুকে সে আমার কাছে বসার পারমিশন চাইলো বা অনুমতি চাইলো। এটাকে আমাদের করতে বলেছে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। আগে আমরা দেখে নিই যেটা কোন সেন্টেন্সে আছে। এন্টারিং দ্য রুম হি আস্কড ফর মাই পারমিশন। আচ্ছা, এখানে এন্টারিং দ্য রুম এটা একটা পার্টিসিপলের মতো কাজ করছে, মানে উইক ভার্ব। সুতরাং এন্টারিং এটা মেইন ভার্ব নয় বা এটা ফিনিট ভার্ব নয়। কিন্তু হি আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন, এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে আস্কড কথাটা, এই আস্কড কথাটা হচ্ছে এখানে একটা ফিনিট ভার্ব বা মেইন ভার্ব। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স, এটার মধ্যে দুটো বাক্যাংশের ভাগ নেই, একটাই বাক্যাংশের ভাগ আছে এবং একটাই ফিনিট ভার্ব আছে। আস্কড কথাটা হচ্ছে একটা ফিনিট ভার্ব। আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন, এই যে টু সিট ডাউন আছে, এই যে টু দিয়ে যে ভার্বটা আছে সিট ডাউন, এটাও কিন্তু কোনো ফিনিট ভার্ব নয়, এটা একটা ইনফিনিট ভার্ব। তাহলে এবার দেখা যাক যে আমরা কাজটাকে কিভাবে করি। মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি। দেখো, এটাকে আমরা এভাবে লিখলাম, অ্যাজ হি এন্টার দ্য রুম হি আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন। এই যে এন্টারিং দ্য রুম, এই কথাটা মনে হচ্ছে ঘরে ঢুকেই বা ঘরে বা ঘরে ঢোকার পরেই বা ঘরে যখন ঢুকছিল তখনই, এটাকে আমরা জাস্ট ভেঙে দিলাম। এখানে আমরা জানি, আমরা আগেই আলোচনা করেছি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হলে আমরা কোন বড় জায়গাটাকে ছোট করব সেটাকে আগে ভাববো। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি হি আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন, এই জায়গাটাকে মানে দ্বিতীয় পার্টটাকে কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রথম পার্টটা এন্টারিং দ্য রুম, এই পার্টটাকে কিন্তু আমরা বড় করতে পারি বা ভাঙতে পারি। সেটাকে ভেঙেই আমাকে একটা ক্লজ বের করতে হবে, তবেই আমি এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। কারণ আগেই বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ক্লজ থাকে। তাহলে দেখো, আমরা যদি এটাকে এভাবে লিখি, অ্যাজ হি এন্টার দ্য রুম, মানে যখন সে ঘরে ঢুকলো, হি আস্কড ফর মাই পারমিশন টু সিট ডাউন, সে আমার অনুমতি চাইলো বসার। অর্থাৎ সেকেন্ড পার্টটা, এই যে পার্টটা সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটাকে আমরা রেখে দিলাম, আমরা জাস্ট প্রথম পার্টটাকে অ্যাজ দিয়ে জুড়ে দিলাম। অ্যাজ মানে যেহেতু, এটা একটা তাহলে অ্যাডভার্ব টাইপের ক্লজ তৈরি করা হলো, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হলো, অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করা হলো, অ্যাডভার্ব দিয়ে জোড়া হলো। অ্যাজ মানে যেহেতু, এখানে আমরা কারণ দেখাচ্ছি। আমরা জানি যে কারণ, বিপরীত কোনো জিনিস বা সময় ইত্যাদি দেখালে আমরা তখন সেটাকে অ্যাডভার্ব দিয়ে করতে পারি। তো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, মানে অ্যাডভার্ব দিয়ে যোগ করা হলো। অ্যাজ হি এন্টার দ্য রুম, যখন সে ঘরে ঢুকলো, এই পার্টটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ বা অপ্রধান বাক্যাংশ। কারণ এই যে পার্টটা অ্যাজ হি এন্টার দ্য রুম, দেখো এই পার্টটা সেকেন্ড পার্টটার উপরে, অর্থাৎ হি আস্কড ফর মাই পারমিশন, এই যে পার্টটা, এই পার্টটার উপরে নির্ভর করে আছে। মানে সেকেন্ড পার্টটা ছাড়া প্রথম পার্টটা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। সুতরাং প্রথম পার্টটা কিন্তু আমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে
পুরোটা কি হলো, একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। অ্যাজ হি এন্টার্ড দ্য রুম, এই একটা ভাগ হলো, যখন সে ঘরে ঢুকলো, হি আস্কড ফর মাই পারমিশন, সে আমার পারমিশন চাইলো বসতে। চলে এসো এবার নেক্সট সেন্টেন্সে। দেখো এখানে আছে হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ সো দ্যাট হি ক্যান ম্যানেজ দ্য কস্ট অফ হিজ স্টাডিজ। কথাটার মানে হচ্ছে হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, সে একটা মুদির দোকানে কাজ করে, সো দ্যাট যাতে করে সে তার নিজের ফ্যামিলির যে খরচাটা চালাতে পারে বা ম্যানেজ করতে পারে। ঠিক আছে, তাহলে হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, এইখান থেকে দেখো সো দ্যাট মানে একটা কারণ দেখিয়েছে এখানে, সো দ্যাট থেকে একটা পুরো আলাদা ক্লজকে এখানে জুড়েছে, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, সে একটা গ্রসারি শপে কাজ করে, তারপরে সো দ্যাট থেকে আরেকটা ক্লজে আমার পরিণত হয়েছে। তাহলে এটাকে আমাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে যে কোন জায়গাটাকে আমরা ছোট করতে পারি। এই যে সো দ্যাট, যেগুলো এই ধরনের জিনিস দিয়ে, এই ধরনের ক্লজগুলো যেগুলো সো দ্যাট বা সো এইগুলো দিয়ে জোড়া থাকে, সচরাচর চেষ্টা করতে হয় সেই পার্টটাকে ছোট করতে। তাহলে সো দ্যাট হি ক্যান ম্যানেজ হিজ দ্য কস্ট অফ হিজ স্টাডিজ, এই পার্টটাকে আমরা ছোট করতে পারি। তাহলে এভাবে আমরা সেন্টেন্সটা লিখতে পারি, হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, তারপরে দেখো আমরা করেছি টু ম্যানেজ দ্য কস্ট অফ হিজ স্টাডিজ। অর্থাৎ প্রথম যে পার্টটা হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, আমরা কিন্তু এটাকে এইভাবেই আমরা রেখে দিলাম, হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ। তারপরে দেখো সো দ্যাট থেকে যে পার্টটা, এই যে সো দ্যাট থেকে যে পার্টটা, সেই পার্টটাকে আমরা এখানে কিন্তু ছোট করে দিলাম। কি করলাম না, এখানে আমরা করলাম এই যে টু দিয়ে, টু ম্যানেজ দ্য কস্ট অফ হিজ স্টাডিজ। অর্থাৎ এই টু ম্যানেজ মানেই কিন্তু হচ্ছে ম্যানেজ করা বা ম্যানেজ করার উদ্দেশ্যে, মানে সে একটা গ্রসারি হিসাবে কাজ করে তার লেখাপড়ার খরচাকে চালানোর উদ্দেশ্যে, সে কারণে এটা টু দিয়ে করা হলো। আর আমরা আগেই জানি যে টু দিয়ে যদি কোনো সেন্টেন্স করা হয় তাহলে এটা একটা, দেখো এখানে আমরা প্রথমে বলেছি যে সিম্পল সেন্টেন্সে একটাই ফিনিট ভার্ব থাকে, তাহলে ফিনিট ভার্ব যদি আমরা বলতে চাই কী হবে, হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ, এই যে ওয়ার্কস কথাটা মেইন ভার্ব এইটা, মানে ফিনিট ভার্ব এটা। বাকি দেখো আছে ইন এ গ্রসারি শপ টু ম্যানেজ, তাহলে টু দিয়ে আমরা আগেই শিখেছি যে টু দিয়ে যে ভার্ব থাকে সেই ভার্বটা কিন্তু মেইন ভার্ব বা ফিনিট ভার্ব নয়, তাহলে এটা একটা ফিনিট ভার্ব নয়। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল হি ওয়ার্কস ইন এ গ্রসারি শপ টু ম্যানেজ দ্য কস্ট অফ হিজ স্টাডিজ, মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আর একটাই ফিনিট ভার্ব আছে এখানে, সেটা হচ্ছে ওয়ার্কসটা ফিনিট ভার্ব, কারণ ওয়ার্ক কথাটাকে পাস্ট টেন্সে করলে সেন্টেন্সটা পাস্টে চেঞ্জ হয়। আবার যদি আমি ভবিষ্যৎ করি তাহলে উইল বা শ্যাল দিয়ে চেঞ্জ করা যাবে, অর্থাৎ টেন্সের সঙ্গে এটা চেঞ্জ হচ্ছে এবং কর্তার সঙ্গে এটাকে এস বা ইএস ইত্যাদি যোগ হয়। সুতরাং এই ওয়ার্কসটাই হলো এখানে ফিনিট ভার্ব, আর এটা একটা সিম্পল সেন্টেন্স। চলো শুধু তার পরের সেন্টেন্সটাতে, অ্যাজ রামস ফাদার লেফট দ্য হাউস হি বিকেম হেল্পলেস, যখন রামের বাবা বাড়ি ছেড়ে দিয়েছিল সে অসহায় হয়ে পড়েছিল। কথাটার মানেটা হচ্ছে এইটা, এটাকে আমাকে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে, মানে একটা মিশ্র বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সে দেখতে হবে অ্যাজ রামস ফাদার লেফট দ্য হাউস হি বিকেম হেল্পলেস, এখানে আমি কোন জায়গাটাকে কিভাবে জুড়তে পারি। তাহলে দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটো স্বাধীন বাক্য পরপর দাঁড়িয়ে থাকবে এবং সেগুলোকে অ্যান্ড অথবা বাট অথবা সো ইত্যাদি দিয়ে জুড়তে হবে, এই ছাড়া কিন্তু অন্যভাবে সেন্টেন্স ভাঙার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, রামস ফাদার লেফট দ্য হাউস অ্যান্ড হি বিকেম হেল্পলেস, মানে হচ্ছে যে রামের বাবা বাড়ি ছেড়েছিল এবং সে মানে রাম হেল্পলেস বা অসহায় হয়ে গিয়েছিল। দেখো এখানে একটা জাস্ট অ্যান্ড দিয়ে পুরো সেন্টেন্সটাকে জুড়ে দেওয়া হয়েছে, দুটো সেন্টেন্সকে, দুটো ক্লজকে, স্বাধীন ক্লজ বা স্বাধীন বাক্যাংশ দুটো দেখো জাস্ট অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। এবং এই যে বাক্যাংশ দুটো আছে, রামস ফাদার লেফট দ্য হাউস, দেখো রামের বাবা বাড়ি ছেড়ে দিয়েছিল, এটাও নিজে মানে প্রকাশ করতে পারছে। আবার হি বিকেম হেল্পলেস, মানে রাম হেল্পলেস হয়ে গিয়েছিল, এটাও নিজস্ব একটা মানে প্রকাশ করতে পারছে। শুধু কম্পাউন্ড সেন্টেন্স বলে আমরা এটাকে একটা অ্যান্ড দিয়ে জাস্ট দুটো বাক্যাংশকে জুড়ে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দিলাম। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই সেন্টেন্সটার ব্যাপারে। পরের সেন্টেন্স দেখো, হি ট্রাইড হার্ড টু রিচ দ্য স্টেশন অন টাইম, সে প্রচুর চেষ্টা করেছিল, ট্রাইড হার্ড মানে খুব চেষ্টা করেছিল স্টেশনে পৌঁছতে ঠিক সময়, অন টাইম মানে এখানে ঠিক সময়, অনেক সময় এটা ইন টাইমও ব্যবহার করা যায়। তাহলে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটাকে আমি বাড়িয়ে দিয়ে কমপ্লেক্স বা জটিল করে দিতে পারি, একটা ক্লজ বানিয়ে দিতে পারি। তাহলে দেখো এটাকে এভাবে আমরা লিখতে পারি, হি ট্রাইড হার্ড সো দ্যাট হি কুড রিচ দ্য স্টেশন অন টাইম। এই যে এখানে সো দ্যাট দিয়ে দেখো আমরা এই সো দ্যাট দিয়ে বাকি পরের পোর্শনটাকে আমরা বাড়িয়ে দিয়েছি,
হি ট্রাইড হার্ড, এইটা কিন্তু সেম যেমন ছিল তেমনই রয়ে গেছে। এই যে টু এর পরে এটাকে বাড়িয়ে দিয়েছি, এখানে দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে যে টু রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাবার জন্য সময়তে, আমরা এটাকে বাড়িয়ে দিলাম সো দ্যাট দিয়ে, অর্থাৎ সো দ্যাট যাতে করে হি কুড রিচ দ্য স্টেশন অন টাইম, সে স্টেশনে টাইমে পৌঁছতে পারে। তাহলে সো দ্যাট দিয়ে আমরা এই ক্লজটাকে বাড়িয়ে দিলাম। তাহলে একটা ক্লজ হলো এইটা হি ট্রাইড হার্ড, আরেকটা ক্লজ হলো সো দ্যাট দিয়ে, সো দ্যাটের পর থেকে যেটা সেটা দিয়ে আমরা জুড়ে দিলাম, মানে হি কুড রিচ দ্য স্টেশন অন টাইম, এইটা একটা ক্লজ, জাস্ট সো দ্যাট দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। আমরা পুরোটাকেই এখানে ক্লজ হিসেবে ধরবো, সো দ্যাট থেকে একটা ক্লজ আর বাকি হি ট্রাইড হার্ড থেকে আরেকটা ক্লজ, দুটো ক্লজ দিয়ে এখানে হয়ে গেল নিশ্চয়ই এটা কমপ্লেক্স সেন্টেন্স একটা। পরের সেন্টেন্স দেখো, মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য বুক স্টল বাট ডিড নট বাই এ সিঙ্গল বুক। আমার ভাই বুক স্টলে গিয়েছিল কিন্তু একটা সিঙ্গেল বইও সেখান থেকে কেনেনি। আগে দেখতে হবে এই সেন্টেন্সটা কি সেন্টেন্সে আছে এবং এটাকে কিসে পরিণত করতে বলেছে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে একটা বানাতে বলেছে, কিন্তু এটা আছে কি সেন্টেন্সে? এটা আছে যেহেতু এই যে বার্ড দিয়ে জোড়া আছে দুটো স্বাধীন বাক্যকে, সেহেতু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে আমাকে বানাতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কীভাবে বানাতে পারি? এখানে অর্থটা বুঝতে হবে যে আমার ভাই যাওয়ার সত্ত্বেও, যদিও আমার ভাই গিয়েছিল একটা বুক স্টলে, আমার ভাই সেখান থেকে একটাও বই কেনেনি। তাহলে যদিও দিয়ে যদি আমরা করি অর্থ বুঝে, তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখেছি, অলদো মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য বুক স্টল, যদিও আমার ভাই বুক স্টলে গিয়েছিল, হি ডিড নট বাই এ সিঙ্গল বুক, সে একটা সিঙ্গল বইও কেনেনি। দেখো এর আগের সেন্টেন্সটাতে দেখো ডিড নট বাই এ সিঙ্গল বুক, এই যে কথাটা এখানে কিন্তু সেম জিনিস, সেম ক্লজটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে, এটা চেঞ্জ করা এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তার আগের পার্টটা মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য বুক স্টল, এইটাকে আমি একটা অলদো দিয়ে জুড়ে দিলাম, কারণ এটা একটা বিপরীত বিপরীত অর্থ প্রকাশ করছে, অর্থাৎ বুক স্টলে যাওয়ার সত্ত্বেও কিন্তু বইটা আমার ভাই কেনেনি, সে কারণে অলদো বা অলদো বাংলা মানে হচ্ছে যদিও, তাই একটা অলদো যোগ করা হলো। তাহলে অলদো মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য বুক স্টল হি ডিড নট বাই এ সিঙ্গল বুক। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই সেন্টেন্সটার আইডিয়াটা? এটা তৈরি হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্সে। এবং অলদো মাই ব্রাদার ওয়েন্ট টু দ্য বুক স্টল, এই যে পার্টটা ক্লজের, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ অলদো বিপরীত একটা কারণ বোঝাচ্ছে, সে কারণে কিন্তু এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে অ্যাডভার্ব জুড়ে এটা একটা ক্লজ বানানো হয়েছে। চলে এসো তার পরের সেন্টেন্সে, উই অ্যাভয়েডেড দ্য হোটেল বিকজ অফ দ্য লো কোয়ালিটি অফ ফুড। আমরা হোটেলটাকে অ্যাভয়েড করেছিলাম, তার কারণ হোটেলটাতে খাবারের মানটা অত্যন্ত বাজে বলে বা নিম্নমানের খাবার বলে আমরা সেটাকে অ্যাভয়েড করেছিলাম। এটা বোঝা যাচ্ছে যে এই যে বিকজ অফ, দেখো উই অ্যাভয়েডেড দ্য হোটেল, এই যে পার্টটা উই অ্যাভয়েডেড দ্য হোটেল, আমরা হোটেলটাকে অ্যাভয়েড করেছিলাম। তারপরে দেখো বিকজ অফ দ্য লো কোয়ালিটি অফ ফুড, এটা কিন্তু একটা ক্লজ নয়, এই বিকজ থেকে বাকিটা কিন্তু একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ দিয়ে তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট, এই যে বিকজ থেকে আর এই যে ফুড অবধি, এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা কোনো ভার্ব আলাদা করে কিন্তু নেই, অর্থাৎ এর মানে প্রকাশ করছে না। অর্থাৎ ফিনিট ভার্ব এখানে কোনটা? উই অ্যাভয়েডেড দ্য হোটেল, একটাই ফিনিট ভার্ব আছে, আমি আগেই বলেছিলাম সিম্পল সেন্টেন্সে একটাই ফিনিট ভার্ব থাকে। তাহলে উই অ্যাভয়েডেড দ্য হোটেল, এই যে অ্যাভয়েডেড কথাটা, এইটাই কিন্তু এখানে ফিনিট ভার্ব, এটা টেন্সের সঙ্গে চেঞ্জ হয় এবং সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয়। অর্থাৎ প্রমাণিত হয়ে গেল এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে করতে বলেছে মেক ইট এ কম্পাউন্ড সেন্টেন্স, আমাদেরকে এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে দুটো স্বাধীন বাক্য বানাবো এবং দুটো স্বাধীন বাক্যকে অ্যান্ড অথবা সো অথবা অর ইত্যাদি দিয়ে আমরা জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখো এটাকে কিভাবে করা যায়। দেখো এটাকে আমরা এভাবে করলাম, দ্য হোটেল প্রোভাইডস লো কোয়ালিটি অফ ফুড, এই অবধি একটা পার্ট, যে হোটেলটা নিম্নমানের খাবার সরবরাহ করে। প্রোভাইডস মানে হচ্ছে সরবরাহ করা, হোটেলটা একটা থার্ড পার্সন, বোঝাই যাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে প্রোভাইড এই কথাটার সঙ্গে ভার্বটার সঙ্গে একটা এস যোগ করা হয়েছে, তাহলে প্রোভাইডস হলো। তারপরে পার্টটা দেখো, সো উই অ্যাভয়েডেড দ্য হোটেল, সেই জন্য আমরা হোটেলটাকে অ্যাভয়েড করেছিলাম, এখানে একটা সেমিকলন তোমরা ইউজ করবে সো লেখার আগে। তো আমরা জানি যে সো দিয়ে, সো কথাটা ব্যবহার করে আমরা দুটো ক্লজকে একসাথে জুড়তে পারি কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে এভাবেই কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। দেখো দ্য হোটেল প্রোভাইডস লো কোয়ালিটি অফ ফুড, হোটেলটা খারাপ খাবার সরবরাহ করে, এটা একটা স্বাধীন বাক্যাংশ, নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। তারপরে দেখো সো, সেই কারণে উই অ্যাভয়েডেড দ্য হোটেল, এই উই অ্যাভয়েডেড দ্য হোটেল মানে আমরা হোটেলটাকে অ্যাভয়েড করেছিলাম বা ব্যবহার করিনি, বা হোটেলটার কাছে আমরা যাই, হোটেলটাতে আমরা যাইনি, এই যে পার্টটা এটা একটা নিজস্ব মানে প্রকাশ করছে। তাহলে দুটো স্বাধীন বাক্যাংশ আমরা সো দিয়ে যোগ করলাম, হয়ে গেল এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্স দেখো, ইউ হ্যাভ টু রিটার্ন দিস বুক অর ইউ ক্যানট বরো এ সিঙ্গল বুক
ফার্দার ফ্রম দিস লাইব্রেরি, মানে তোমাকে এই বইটা ফেরত দিতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন দিস বুক, অর নয়তোবা ইউ ক্যানট বড়ো এ সিঙ্গল বুক ফার্দার ফ্রম দিস লাইব্রেরি, তুমি এই লাইব্রেরি থেকে কোনো বই ধার করতে পারবে না। বড় কথাটার অর্থ হচ্ছে ধার করা। তাহলে এটা এই যে এখানে দেখা যাচ্ছে অর দিয়ে যোগ করা আছে, তার মানে প্রমাণিত হয়ে গেল এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, কিন্তু এটাকে আমাকে বানাতে বলেছে মেক ইট এ সিম্পল সেন্টেন্স, আমাদের একটা সিম্পল সেন্টেন্সে বানাতে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে ছোট করে ফ্রেজ বানিয়ে বা শব্দগুচ্ছ বানিয়ে দিয়ে ক্লজকে তুলে দিয়ে আমরা এটাকে একটা সিম্পল সেন্টেন্সে বানাবো। দেখো এইভাবে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। আমরা অ্যান্সারটা লিখলাম, ইউ ক্যানট বড়ো এ সিঙ্গল বুক ফ্রম দ্য লাইব্রেরি ফার্দার উইদাউট রিটার্নিং দিস বুক, অর্থাৎ তুমি আর একটা বইও বাড়তি এই লাইব্রেরি থেকে বড় করতে পারবে না উইদাউট রিটার্নিং দিস বুক, এই বইটাকে রিটার্ন না করে। এই যে আমরা উইদাউট রিটার্নিং দিস বুক এইটাকে আমরা একটা ফ্রেজ বা শব্দগুচ্ছে পরিণত করে দিলাম। কোনটাকে করলাম? এই যে ওপরের সেন্টেন্সটা দেখো, ইউ হ্যাভ টু রিটার্ন দিস বুক, এই যে পার্টটা আছে তোমাকে এই বইটাকে ফেরত দিতে হবে, এটা একটা ক্লজ, হ্যাভ টু দিয়ে করা আছে এবং এটা বোঝা যাচ্ছে এটা একটা ক্লজ। তাহলে এই যে ক্লজ বাক্যাংশটা, এই বাক্যাংশটাকে আমরা একটা ছোট করে দিলাম। কিভাবে করতে পারি সেটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে। উইদাউট রিটার্নিং দিস বুক মানে এই বইটা ফেরত দেওয়া ছাড়া, সেটারও যা মানে, আর এই ইউ হ্যাভ টু রিটার্ন দিস বুক এইটারও একই মানে। পরের পোর্শনটা দেখো, সেম জিনিস আমরা রেখে দিয়েছি, এই যে ইউ ক্যানট বড়ো এ সিঙ্গল বুক ফার্দার ফ্রম দিস লাইব্রেরি। দেখো এই পোর্শনটা আমরা কিন্তু এইখানকার যে পোর্শনটা, এই পোর্শনটাকে কিন্তু আমরা দেখো এই পোর্শনটাকে একই রেখে দিয়েছি ফার্দার অবধি। তারপরের পার্টটা দেখো, উইদাউট রিটার্নিং দিস বুক, এই যে ইউ হ্যাভ টু রিটার্ন এই পার্টটাকে আমরা ছোট করে ফ্রেজ বানিয়ে দিলাম বা শব্দগুচ্ছ বানিয়ে দিলাম, ক্লজকে ছোট করে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? পরের সেন্টেন্স দেখো, ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি কুড নট রিচ হিজ টার্গেট। ডিসপাইট মানে সত্ত্বেও, প্রচণ্ড চেষ্টা করার সত্ত্বেও সে তার টার্গেট বা লক্ষ্যর জায়গাতে পৌঁছতে পারেনি। এটাকে আমাকে বলেছে যে মেক ইট এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে দেখো এভাবে আমরা এটাকে করতে পারি। আমরা এটাকে লিখলাম, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট রিচ হিজ টার্গেট। দেখো এই দ্বিতীয় যে সেন্টেন্সটাকে আমরা বানালাম কম্পাউন্ড, এটার কিন্তু একই মানে হলো। এখানে ডিসপাইট ওয়ার্কিং হার্ড এই কথাটাকে আমরা বাড়িয়ে দিলাম, জাস্ট দেখো হি ওয়ার্কড হার্ড। ডিসপাইট ওয়ার্কিং হার্ড এইটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ফ্রেজ বা শব্দগুচ্ছ। দেখো এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট কিন্তু ডাইরেক্ট ভার্ব বা ডাইরেক্ট অবজেক্ট কিন্তু এখানে নেই। কিন্তু এই যে পোর্শনটা যেটা আমরা নিচে করলাম, হি ওয়ার্কড হার্ড, এই দেখো হি হচ্ছে এখানে একটা সাবজেক্ট, ওয়ার্কড হচ্ছে একটা ভার্ব, আর হার্ড কথাটা আলাদা। হার্ড কথাটা এখানে কোনো অবজেক্ট বা কোনো কিছু নয়। তাহলে হি ওয়ার্কড, এই যে পোর্শনটা ধরি যদি, তাহলে হি ওয়ার্ক সে কাজ করেছিল, হার্ড বা সে খুব কঠোর পরিশ্রম করেছিল। এই হি ওয়ার্কড হার্ড এই অবধি কিন্তু আমরা একটা ক্লজ বলতে পারি। এখানে কিন্তু অবজেক্ট সেভাবে না থাকলেও কিন্তু যেহেতু সাবজেক্ট আর ভার্ব আছে সেহেতু এটা কিন্তু একটা ক্লজে পড়ে, ক্লজ। তাহলে হি ওয়ার্কড হার্ড এই অবধি মানে প্রবেশ করছে একটা স্বাধীন বাক্য, বাট এই বাট দিয়ে আমরা এটাকে যোগ করেছি। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে বাট যোগ করা যায়। তাহলে বাট কুড নট রিচ হিজ টার্গেট, কিন্তু তার টার্গেটে এখানে পৌঁছতে পারেনি। দেখো এখানে বাটের পরে আর হি কুড নট দেওয়ার কোনো দরকার লাগেনি, কারণ প্রথমে যে হি কথাটা, এই যে সাবজেক্টটা যে ব্যবহার করা আছে, এই হি কথাটাই কিন্তু এখানেও কিন্তু একইভাবে চলছে। সে কারণে বাটের পরে আর হি না দিলেও চলবে। কুড নট রিচ হিজ টার্গেট মানে সেই একই লোককে বোঝাচ্ছে সে তার টার্গেটকে পৌঁছতে পারেনি। তাহলে প্রমাণিত হয়ে গেল যে হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। বাট এখানে বাটের পরে যদি তোমরা হিও লিখতে, বাট হি কুড নট রিচ হিজ টার্গেট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল ছিল না। কিন্তু এখানে দেবার প্রয়োজন লাগে না। স্মার্ট ইংলিশ ব্যবহার করার জন্য এই বাটের পরে হি উজ্জ রাখলেও কিন্তু এখানে চলে, তার মানে এখানে হি আছে। সুতরাং পুরো সেন্টেন্সটা হলো, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট রিচ হিজ টার্গেট। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু তার টার্গেটে পৌঁছতে পারেনি। হয়ে গেল এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং বাট দিয়ে জুড়ে দেওয়া হলো দুটো স্বাধীন বাক্যকে। দেখো তার পরের সেন্টেন্স, উই লিভড ইন দ্য সেম হাউস বাট দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন আস। আমরা একই বাড়িতে বাস করতাম কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, তার কারণ বাট দিয়ে জুড়ে দেওয়া হয়েছে দুটো পার্টকে, যেটা নিজে নিজে মানে প্রকাশ করছে। উই লিভড ইন দ্য সেম হাউস এটা নিজের অর্থ প্রকাশ করছে, আর দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন আস এটাও নিজের অর্থ প্রকাশ করছে। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স
এটাকে এবার আমাদেরকে বানাতে বলেছে মেক ইট এ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স বানাতে যদি চাই আমরা, তাহলে এটাকে ছোট করে দিয়ে দেখা যাক কীভাবে এটাকে সিম্পল সেন্টেন্স বানিয়ে দেওয়া যায়। দেখো এভাবে এর অ্যান্সারটা লেখা যায়, ডিসপাইট লিভিং ইন দ্য সেম হাউস দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন আস। অর্থাৎ দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন আস, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে ছোট করার কিন্তু বা চেঞ্জ করার কিন্তু কোনো প্রয়োজন লাগেনি। এই যে উই লিভড ইন দ্য সেম হাউস, আমরা একই বাড়িতে বাস করতাম, এটা একটা বিপরীত বিপরীত অর্থ বোঝাচ্ছে, সে কারণে এটাকে এভাবে আমরা সিম্পল সেন্টেন্স বানালাম, ডিসপাইট লিভিং ইন দ্য সেম হাউস। অর্থাৎ সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, একই বাড়িতে বাস করার সত্ত্বেও দেয়ার ইজ নো রিলেশন বিটুইন আস, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এই যে অর দিয়ে এটা আরেকটা অপশনও তোমরা করতে পারো, ইনস্পাইট অফ লিভিং ইন দ্য সেম হাউস, একই কথা, যেমন ডিসপাইট কথাটা ব্যবহার করা চলে, তেমন ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও। সুতরাং ইনস্পাইট অফ লিভিং ইন দ্য সেম হাউস, একই বাড়িতে বাস করার সত্ত্বেও দেয়ার ওয়াজ নো রিলেশন বিটুইন আস, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এটাও কিন্তু সেমই অর্থ বোঝায়, অর্থাৎ অর দিয়ে প্রথমেরটা বা দ্বিতীয়টা যে কোনো একটাই তোমরা করতে পারো। এভাবে এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা হলো। এবার এই সেন্টেন্সটা দেখো, আই নো হিজ প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস। অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস এই কথাটার মানে হলো তার পড়াশোনার যাবতীয় সে এর আগে যা অ্যাচিভ করেছে মানে পেয়েছে, সেটা রেজাল্টই হোক বা ইনস্টিটিউট থেকে তার স্বীকৃতি হোক, যা কিছু পেয়েছে পড়াশোনা সংক্রান্ত, অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস কথাটা মানে এইটা। তাহলে আমি জানি, আই নো হিজ প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, আমি জানি যে তার আগেকার পড়াশোনা সংক্রান্ত অ্যাচিভমেন্টসগুলো বা পাওয়া বা স্বীকৃতিগুলো কী। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, আই নো হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস। দেখো এখানে একটাই ফিনিট ভার্ব আছে, আই নো, এই নোটা হচ্ছে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব, আমি জানি। বাকিটা দেখো ফ্রেজ টাইপের দিয়ে করা আছে, হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, দেখো এগুলো একটা ফ্রেজ, এর মধ্যে কোনো আলাদা ক্লজ নেই, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা থেকে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বানাবো, এটাকে বাড়িয়ে দিতে হবে, ক্লজ বানিয়ে, কি ক্লজকে বাড়িয়ে দিয়ে কীভাবে বানাবো দেখো, এটাকে এভাবে করতে পারি, আই নো হোয়াট ইজ প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস ওয়্যার। এই যে আই নো, এইটা একটা ক্লজ, আমি জানি, শুধু আমি জানি, এটা কিন্তু নিজেই মানে অর্থ প্রকাশ করতে পারছে। তারপরেরটা দেখো সাবঅর্ডিনেট ক্লজ, মানে যেটা অপ্রধান বাক্যাংশ। কি এটা, আই নোটা হচ্ছে প্রধান বাক্যাংশ, আর এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ। কি হলো, হোয়াট হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার, মানে তার আগেকার অ্যাচিভমেন্টসগুলো, পড়াশোনা সংক্রান্ত অ্যাচিভমেন্টসগুলো কী ছিল। তোমরা কিন্তু হোয়াট ওয়্যার হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস এভাবে লিখো না, যেভাবে এখানে লেখা আছে ওয়্যারটাকে লাস্টে দিয়ে এভাবেই কথাটা লেখো, তাহলে শুনতে ভালো লাগবে। হোয়াট হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার, দেখো এই হোয়াট মানে তার প্রিভিয়াস অ্যাচিভমেন্টসটা কী ছিল, এই পুরো কথাটা কিন্তু একটা ক্লজে পরিণত হয়ে গেল। এই দেখো এই ক্লজটার মধ্যে হোয়াট এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হলেও এটা একটা সাবজেক্টের মতো কাজ করছে। আর এখানে দেখো ওয়্যার, এই যে ওয়্যার কথাটা আছে, এই ওয়্যার কথাটা একটা ভার্বের কাজ করছে, মানে ইজ বা আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার, তাহলে ভার্বের কাজ করছে। আর এই যে প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, এইটা একটা কমপ্লিমেন্টের কাজ করছে, মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে এই যে ওয়্যার ভার্বটা এর একটা পরিপূর্ণতা দিচ্ছে প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস এই কথাটা, মানে এখানে ঠিক অবজেক্ট নয়, কিন্তু ভার্বের একটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল, হোয়াট হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার, এই পুরোটাই একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ হলো, আই নো আর হোয়াট হিজ প্রিভিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার। নিশ্চয়ই ক্লিয়ার হলো যে কীভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। আজকের আলোচনাগুলো এটুকুই ছিল। আশা করি এতগুলো সেন্টেন্স দিয়ে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের আলোচনাগুলো তোমাদের আরও কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টস বক্সে তোমরা জানিও যে এটা তোমাদের কত কাজে লাগছে, কারণ তোমাদের ভালো লাগার উপর নির্ভর করে, তোমাদের কাজে লাগার উপরে নির্ভর করে আমি আরও ভালো, আরও আপডেটেড মেটেরিয়াল ভবিষ্যতে দিতে পারবো, যা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।